পাকশী আইডিয়াল কলেজের পক্ষ থেকে আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাই। আমরা এখন পাকশী আইডিয়াল কলেজের রুটিন অনুসারে আমরা একাদশ শ্রেণীর ক্লাস অনুষ্ঠিত হবে। আমরা একাদশ শ্রেণীর প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে আলোচনা করছিলাম। আমরা ভেক্টরের গুণ নিয়ে আলোচনা শুরু করেছিলাম গতদিন। আমরা ভেক্টরের দুই ধরনের গুণের কথা বলেছি, একটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন, আর একটা বলেছি ভেক্টর গুণন বা ক্রস গুণন। আমরা এখন আজকে আমরা গতদিনকে আমরা যেটা স্কেলার গুণন নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে আমরা আজকে ভেক্টর গুণন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভেক্টর রাশির ভেক্টর গুণন। ভেক্টর রাশির ভেক্টর গুণন আমরা জানি, এটা আমরা প্রাথমিক আলোচনা করেছি যে দুইটা ভেক্টর রাশি গুণ করে যদি গুণফল একটা ভেক্টর রাশি হয়, দুইটা ভেক্টর রাশি গুণ করে যদি একটা ভেক্টর রাশি হয়, তাহলে সেই ধরনের গুণকে আমরা বলবো ভেক্টর রাশির ভেক্টর গুণন। এখানে দুইটা ভেক্টর রাশির গুণ করে গুণফল ভেক্টর রাশি পাচ্ছি বলে ভেক্টর গুণন। আবার এই গুণটাকে বোঝানোর জন্য দুইটা ভেক্টর রাশির মাঝে আমরা ক্রস চিহ্ন দিয়ে গুণটা প্রকাশ করছি, এই জন্য এটাকে আমরা বলবো ক্রস গুণন। তাহলে আমাদের ভেক্টর রাশির ভেক্টর গুণন বা ক্রস, যদি দেখি দুইটা ভেক্টর রাশি, একটা আছে এ আর একটা ভেক্টর রাশি আছে বি, এই দুইটা ভেক্টর রাশির গুণ করে গুণফল যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে আমাদের এই গুণটাকে বোঝানোর জন্য কি করব, ওই দুইটা ভেক্টরের মাঝে ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করব, অর্থাৎ এ ক্রস বি ইকুয়াল টু সি ভেক্টর। তাহলে মান থাকবে আর দিক থাকবে। তাহলে মানটা কেমন হবে, আমরা যদি স্কেলার গুণনের যেমন আমরা আলোচনা করেছিলাম যে দুইটা ভেক্টর রাশির স্কেলার গুণফলের মান হয় ভেক্টর রাশি দুইটার মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণের কোসাইনের গুণফলের সমান। তো এখন আমরা এটা বলবো কি, ভেক্টর রাশিদ্বয়ের মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণের সাইনের গুণফলের সমান। আর এর দিকটা হবে ভেক্টরদ্বয় যে সমতলে অবস্থিত সেই সমতলের লম্ব দিকে। এখন যে তলে অবস্থিত সেই সমতলে লম্ব দিকে উপরের দিকে কি নিচের দিকে, এটা আমরা ডাইন হাত স্ক্রু নিয়ম থেকে জানব। এখন একসাথে যদি আমরা দিকের কথা বলি তাহলে এরকম বলতে পারি যে দুইটা ভেক্টর রাশির ভেক্টর গুণফলের দিক হবে ভেক্টর রাশিদ্বয় যে তলে অবস্থিত সেই সমতলে লম্বভাবে একটা ডাইন হাত স্ক্রু স্থাপন করে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে স্ক্রুটির অগ্রভাগ যেদিকে অগ্রসর হয় সেই দিকে। আমরা যদি একটা ছবি দেখি তাহলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। এটা মনে করেন এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এই দুইটা ভেক্টর এদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণ এইটা। তাহলে এই ভেক্টরদ্বয় যে তলে, এখানে হোয়াইট বোর্ডের তলে ভেক্টর দুটো অবস্থিত, তাহলে এই ক্রস গুণফলের দিক হয় ভেক্টরদ্বয় যে তলে অবস্থিত, একটা হোয়াইট বোর্ডের তলে অবস্থিত, এখানে ডাইন হাত স্ক্রু স্থাপন করব। আমরা যে স্ক্রুগুলো সচরাচর ব্যবহার করি সবই ডাইন হাত স্ক্রু, অর্থাৎ ডাইন হাত স্ক্রু কি, যদি আমরা এই দিকে ঘুরাই তাহলে কি সামনের দিকে অগ্রসর হবে, এটা ডাইন হাত স্ক্রু। আর যদি এমনি ঘুরায় ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাহলে খুলে আসবে, আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরাই
তাহলে ভিতরের দিকে যাবে, অর্থাৎ এখানে এইগুলোকে আমরা বলি ডান হাতি স্ক্রু। তা আমি একটা ডান হাতি স্ক্রু স্থাপন করেছি, করে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে, এখানে প্রথম দ্বিতীয়, এখানে ক্রমটা বিষয় আছে, এখানে প্রথম এ ক্রস বি আর বি ক্রস এ এক হবে না, এ প্রথম বি দ্বিতীয়, তাহলে প্রথম ভেক্টরকে থেকে দ্বিতীয় ভেক্টরে, তাহলে আমি কোন দিক থেকে কোন দিকে যাব, এ থেকে বি এ, এইরকম। প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে, তাহলে আমি ঘুরাচ্ছি, এমনি গেলে ক্ষুদ্রতর কোণ হবে, তাহলে এটা যদি ঘুরায় এটা বেরোয় আসবে, অর্থাৎ এই দিকে আসবে, তল বরাবর উপরের দিকে হবে। তাহলে এ ক্রস বি এর দিক হবে তল বরাবর উপরের দিকে। তাহলে আমরা বলতে পারি যে দুইটা ভেক্টরের ক্রস গুণফলের দিক হবে ভেক্টর দ্বয় যে সমতলে অবস্থিত সেই সমতলের লম্ব দিকে। সেটা আমরা কিভাবে করছি, ডান হাতি স্ক্রু নিয়ম। সেই ডান হাতি স্ক্রু নিয়মটাও আমরা একসাথেও বলে দিতে পারি। সেটা হচ্ছে দুইটা ভেক্টরের ভেক্টর গুণফলের দিক হবে ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত সেই সমতলে একটা ডান হাতি স্ক্রুকে লম্বভাবে স্থাপন করে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘুরালে স্ক্রুটির অগ্রভাগ যে দিকে অগ্রসর হয় সেই দিকে। তাহলে আমরা মানটা বলছি এই পর্যন্ত যে এ ভেক্টরের মানকে শুধু এ, বি ভেক্টরের মানকে শুধু বি, আর এটা আছে সাইন থেটা। আর ইটাকে দিয়ে, এটা ইটা একক ভেক্টর, এর উপরে আমরা টুপি চিহ্ন বা ক্যাপ বা হ্যাট চিহ্ন ব্যবহার করেছি, এটা টুপি চিহ্ন দ্বারা একক ভেক্টর, তাহলে এর মান এক, এইটুখানি মান। আর এটা যে দিক, এই যে একক ভেক্টরের যে দিক, সেটা হচ্ছে ক্রস গুণফলের ফলে যে ভেক্টরটা পেয়েছি সেই ভেক্টরের দিক নির্দেশ করছে। তাহলে আমরা শুধু মান বিবেচনা করি, তাহলে শুধু মান হচ্ছে কি এ ক্রস বি এর মডুলাস, তাহলে এ বি সাইন থেটা, এটা আছে শুধু মান, আর এইটা দ্বারা আলাদা করে দিক বোঝানো হচ্ছে। আমরা এখন এই যে দুইটা ভেক্টর নিয়েছি, এই ভেক্টর এ এবং বি, এইটাকে সন্নিহিত বাহু ধরে যদি আমরা একটা সামন্তরিক আঁকাই, তাহলে একটুখানি দেখেন, এটা সমান এ শীর্ষবিন্দু থেকে বি এর সমান্তরাল করে আঁকাইছি, আর বি এর শীর্ষবিন্দু থেকে এ এর সমান্তরাল করে আঁকাই দিলাম, তাহলে এইটা হয়ে গেল একটা সামন্তরিক। এখন এই সামন্তরিকটা এটা হচ্ছে একটা সামন্তরিক। এখন আমি যদি এইটার উপর লম্ব টানি, এর উপরে, তাহলে হচ্ছে এইটা হবে এইচ। তাহলে এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজের এটা আপনি কোণ, আমরা যদি নামকরণও করতে চাই, এটা হচ্ছে ও পি, এটা হচ্ছে কিউ, এটা ধরেন আর, তাহলে এই ও পি কিউ আর, এখানে একটা মনে করেন এস, তাহলে আমরা বলতে পারি এই যে ও কিউ এস, ও কিউ এস, এই ত্রিভুজে এই কোণ থেটা, তাহলে আমরা যদি এইটা নিয়ে আর এইটা নিই, অর্থাৎ কোণের সাথে আছে, তাহলে ও এসটা আছে ভূমি, কিউ এসটা আছে লম্ব, আর ও কিউ হচ্ছে অতিভুজ। আমরা যদি সাইন থেটা নিই, সাইন থেটা ইজ ইকাল টু লম্ব বাই অতিভুজ, তো লম্ব হচ্ছে এইচ, অতিভুজ আছে ও বি, তার মানে হচ্ছে ও বি বরাবর কি ভেক্টর বি। তাহলে আমরা বলতে পারি এইচ ইজ ইকাল টু বি সাইন থেটা। তাহলে আমরা দেখলাম এইচ ইজ ইকাল টু বি সাইন থেটা। তাহলে এ এবং বি কে সন্নিহিত বাহু ধরে আমরা যে সামন্তরিকটা অঙ্কন করেছিলাম, সেই সামন্তরিকের এটা হচ্ছে উচ্চতা, এইচটা আছে সেই সামন্তরিকের উচ্চতা, সেটার মান আছে বি সাইন থেটা। এখন আমরা এ বি দুইটা ভেক্টরের ক্রস গুণফল পেয়েছিলাম এ বি সাইন থেটা।
তাহলে এই বি সাইন থিটাকে আমরা বলতে পারি এ ও বি কে সন্নিহিত বাহু ধরে যে সামান্তরিকটা অঙ্কন করেছি সেই সামান্তরিকের আমরা বলতে পারি এইটা হচ্ছে তার উচ্চতা, আর এটাকে বলতে পারি ওই সামান্তরিকের ভূমি। তাহলে আপনারা জানেন সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা বলতে পারি এইটা দুইটা ভেক্টরকে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত যে সামান্তরিক তার ক্ষেত্রফল হচ্ছে ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মানের সমান। আমরা বলতে পারবো তাহলে কি এ এবং বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভেক্টর দুটিকে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফলের ক্ষেত্রফল হবে ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মানের সমান। আমরা এইটা আলোচনা করলাম। এখন আর একটা জিনিস এখান থেকে আমরা এটাকে একটুখানি বিস্তারিত যদি লিখি তাহলে আমরা এখান থেকে বলবো আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে এরকম বলতে পারি এ ও বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান হবে এ ক্রস বি এর মডুলাস। ঠিক অনুরূপভাবে আমরা এখান থেকে এটা দেখাতে পারি ওই একইভাবে যদি এ ও বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত যদি একটা ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ অফ এ ক্রস বি। আবার এইটাকে যদি আমরা বলি এ ও বি কে সন্নিহিত বাহুর জায়গায় আমরা বলবো কর্ণ ধরে অঙ্কিত এটাকে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল হাফ ইন্টু এ ক্রস বি। তাহলে এই তিনটা বিষয় আপনারা একটু মনে রাখবেন। এটা আমরা তাহলে বলেছি এ এবং বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভেক্টর দুইটি ক্রস গুণফলের মানের সমান, আর এ ও বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ অফ এ ক্রস বি। আর এ এবং বি কে যদি আমরা কর্ণ ধরি তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ অফ এ ক্রস বি। তা এই তিনটার উপরে অনেক সময় আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে গিয়ে এই সূত্রগুলোকে আমাদের ব্যবহার করতে হতে পারে। মনে করেন দুইটা ভেক্টর দেওয়া আছে এ আর বি, বললো এই এ বি কে যদি সন্নিহিত বাহুদের একটা সামান্তরিক আঁকানো হয় তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল কত হয়। তাহলে আমরা কি করব, ক্রস গুণফল করে এই ভেক্টর দুটোর ক্রস গুণফল করে তার মানটা বের করে বলবো এটাই হচ্ছে ওই এ এবং বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক অনুরূপভাবে যদি ত্রিভুজ বলে যে একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু এ এবং বি দেওয়া আছে তাহলে এই তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কেমন হবে, তাহলে ওই ভেক্টর দুটোকে আমরা কি করব, ক্রস গুণ করে তার মান বের করব, তাকে আবার অর্ধেক করলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। ঠিক অনুরূপভাবে এই দুটো ভেক্টর যদি একটা সামান্তরিকের কর্ণ হয় তাহলে একইভাবে আমরা বের করতে পারবো তার ক্ষেত্রফল। এখন আমরা আর একটা জিনিস একটু আলোচনা করব, সেটা হচ্ছে তাহলে আমরা এটা মুছে দিই।
আমরা দেখলাম যে দুইটা ভেক্টর এ এবং বি, এই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান এ বি সাইন থেটা, আর একটা একক ভেক্টর ইটা ছিল। এখন থেটা হচ্ছে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। এখন এই থেটা ইজিক্যাল যদি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি অথবা 100 থেটা ইজিক্যাল টু 180 ডিগ্রি হয়, তাহলে আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 হওয়া মানে হচ্ছে দুটো ভেক্টর একই দিকে যদি ক্রিয়াশীল হয়, অথবা দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হয় 180, আর দুটো ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হয় 0। দুটো ভেক্টর একই দিকে অথবা বিপরীত দিকে যদি ক্রিয়াশীল হয় তাহলে আমরা বলতে পারি এই ভেক্টর দুটো হচ্ছে পরস্পর সমান্তরাল। দুটো ভেক্টর আছে সমান্তরাল। তাহলে এখন যদি আমরা দেখি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে পাই যে এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন 0 ডিগ্রি অথবা এ বি সাইন 180 ডিগ্রি, আর একটা একক ভেক্টর ইটা। তো সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, অথবা এ বি এটা গুণ হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি এইটার মানও 0, ও এইভাবে করলেও 0। সাইন 0 ডিগ্রির মানও 0, সাইন 180 ডিগ্রির মানও 0। তাহলে দুইটা ভেক্টরে ক্রস গুণফল করলে যে মানটা পাবো সে ক্রস গুণফলের মান হচ্ছে কত, হচ্ছে 0 যখন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 0 বা 180। তাহলে আমরা বলতে পারি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে যদি তাদের ক্রস গুণফল 0 হয়। এইটা আমরা বললাম। আর একটা জিনিস আমি একটুখানি আপনাদের এটা বলবো, একটা ভেক্টর হচ্ছে এটাকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বিভক্ত করলে লেখা যায় এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে, এটা আমরা আলোচনা করেছি। আর একটা ভেক্টর বি ইজিক্যাল টু যদি বি এক্স আই বি ওয়াই জে প্লাস বি জেড কে, এই দুইটা ভেক্টর যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বিভক্তকরণকৃত দুইটা ভেক্টর এ এবং বি, এখন এই দুইটা ভেক্টরে যদি ক্রস গুণ করি এ ক্রস বি, তাহলে এইটা আমরা নির্ণায়ক আকারে মনে রাখার সুবিধার জন্য নির্ণায়ক আকারে এই ফর্ম এ আই জে কে, এটা হচ্ছে এ এক্স, এটা হচ্ছে এ ওয়াই, এটা হচ্ছে এ জেড, আর এটা হচ্ছে বি এক্স বি ওয়াই বি জেড। তাহলে দুইটা ভেক্টরের এ একটা ভেক্টর বি একটা ভেক্টর এরকম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি বিভক্তকরণ হয় তাহলে সেই দুইটা ভেক্টরের ক্রস গুণফল হবে এ ক্রস বি ইকুয়াল টু নির্ণায়ক আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড, অর্থাৎ এ এর আয়ের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এ এক্স, এর জের সাথে যেটা থাকবে সেটা আছে এ ওয়াই। মনে করেন এইটাকে আমরা যদি এইরকম দিই 2i মাইনাস 3j প্লাস 2k, আর এটা মনে করেন i প্লাস 3j প্লাস k, তাহলে এইটা আমরা যদি ক্রস দুটো গুণ করতে চাই তাহলে এইটা তাহলে হবে তখন এই i j k, তাহলে 2 মাইনাস 3 প্লাস 2 1 3 1 এরকম। এখন আমরা নির্ণায়কের বিস্তৃতি জানি, এটাও আপনারা শিখেছেন। এখন আমরা যদি বিস্তৃতি করতে চাই তাহলে এইরকম হয়, এই আইটাকে আমরা যদি নিই আই, তাহলে এই লাইন বাদ এই লাইন বাদ এই কোনাকুনি গুণ বিয়োগ এই কোনাকুনি, তার মানে আমরা এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই প্লাস জে যদি নিই তাহলে এই লাইন বাদ এই লাইন বাদ এই দুইটা থাকবে,
তখন আগেই কোনাকুনি বিয়োগ এই কোনাকুনি, তার মানে হচ্ছে এইটা হবে এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড। এবার যদি আমরা প্লাস কে নিই তাহলে আবার গুণার মতো এই লাইন বাদ এই লাইন বাদ, তাহলে এইটা থাকার দরকার নেই, এটা গেল আবার আগের মতো, তখন এই লাইন বাদ এই লাইন বাদ এই চারটা থাকবে, তখন আছে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এইভাবে আমরা করতে পারবো। তার মানে যদি এইটাকে আমরা যদি করি তাহলে আই আর এইটা হবে তাহলে এই কোনাকুনি মাইনাস থ্রি মাইনাস সিক্স আর প্লাস জে তাহলে দুই মাইনাস এ মাইনাস দুই প্লাস কে এই লাইনে মাইনাস তিন দুগুণে ছয় মাইনাসে মাইনাসে প্লাস থ্রি, তাহলে মাইনাস নাইন আই, এটা জে জিরো হয়ে যায় তাহলে নাইন কে। তাহলে আমরা দুইটা ভেক্টর রাশি যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এরকম বিভক্তকরণকৃত দুইটা ভেক্টর থাকে তাহলে এইভাবে আমরা এই সূত্র ব্যবহার করে এই পদ্ধতিতে আমরা ক্রস গুণফল নির্ণয় করতে পারব। তাহলে আমরা ভেক্টরের গুণ নিয়ে আলোচনা করেছি। এরপরে আমাদের যদিও তোমাদের গণিতে ক্যালকুলাস নিয়ে আলোচনা করা হবে বিস্তারিত, তবুও আমাদের পদার্থবিজ্ঞানের কাজের সুবিধার্থে আমাদের ক্যালকুলাস কিছুটা জানার দরকার। এখন আপনাদের যখন গণিত ক্লাস হবে ক্যালকুলাস তখন একটু দেরি হবে, কিন্তু আমাদের কাজটাকে অগ্রসর করার জন্য আপনাদের এখানে এই ভেক্টর অধ্যায় কিছুটা দিয়েছে যে ক্যালকুলাস, সেটা শিখতে হবে। আর একটা জিনিস আছে যে ভেক্টর ক্যালকুলাস, এইটার জন্য আমাদের প্রাথমিক ক্যালকুলাস নিয়ে একটু আলোচনা করতে হবে। একেবারে প্রাথমিক পর্যায়ে আমরা যতটুকুনি আমাদের দরকার সেটা আলোচনা করব আমরা ক্যালকুলাস সম্পর্কে। আমরা ক্যালকুলাস সম্পর্কে আগামী ক্লাসে তোমাদের একটু আলোচনা করব। তোমরা এইটা ভেক্টর ক্যালকুলাস, পদার্থবিজ্ঞানী ক্যালকুলাস এই বিষয় নিয়ে একটু আলোচনা বইতে আছে, এটা তোমরা একটু দেখবে, তাহলে পরবর্তী ক্লাস বুঝতে তোমাদের সুবিধা হবে। আমরা জানি যে আসলে এখনো করোনা পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি, অনেকটা অবনতি বলা চলে শীতের কারণে। আমরা অনলাইনে ক্লাস চালিয়ে যাচ্ছি, তোমরা সবাই অনলাইনে ক্লাসে যোগদান করো, ক্লাস করো। তোমরা সবাই বাড়িতে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সবাই সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।